শুরু করছি শালুক ফুলের লাজ নাই পর্ব ৩৩। লিখেছে রাজিয়া রহমান। সকাল হতেই শালুকের মনে হলো এর চাইতে লজ্জাজনক সময় তার জন্য আর আসেনি। এতগুলো মানুষের সামনে গিয়ে এই লোক গরম পানি করে এনেছে। লজ্জায় শালুকের ইচ্ছে করলো মাটির সাথে মিশে যেতে। ধ্রুব শালুকের দিকে তাকিয়ে বলল, উঠবা নাকি আমিও আসবো কম্বলের নিচে? শালুক ধর্মড়িয়ে বিছানায় উঠে বসলো। তারপর বলল, আপনি এরকম কেন? লজ্জা নেই আপনার একটিও? ধ্রুব হেসে পড়ল, শালুক ফুলের লাজ নাই। লজ্জায় শালুক ধ্রুবর মুখে আছড়ে পড়ল। ধ্রুবর বুকে মুখ ঘষতে ঘষতে বলল, আমার বুঝি লজ্জা নাই? ধ্রুব হেসে বলল, আমার শালুক তো লজ্জাবতী। কে বলে তার লাজ নেই? লজ্জাবতী বলেই তো আমার ইচ্ছে করে তাকে আবারও লজ্জা দিতে। শালুক ধ্রুবর কাছ থেকে সরে বলল, দূর বদলোক সবসময় শুধু এসব বলেন। আপনি কিভাবে পারলেন পানি গরম করে আনতে বলেন তো? ধ্রুব হেসে বলল, হিটার নিয়ে এসেছি বোকা ফুলের জন্য, যাতে সে আমাকে কোনো রকম অজুহাত দেখাতে না পারে। হিটার দিয়েই পানি গরম করেছি, কাউকে বলতে হয়নি নিচে গিয়ে। শালুক বলল, ছি, আমি তো আরও লজ্জায় শেষ। ভাবলাম আপনি নিচে গিয়ে এনেছেন, তাহলে তো আমি আজকে এই রুম থেকে বের হতেই পারতাম না। শালুক গোসল করে কলা পাতা রঙের একটা শাড়ি পরে নিল। এই শাড়িটি ধ্রুব গতবার বাড়িতে আসার সময় শালুকের জন্য কিনে দিয়েছিল, ব্যাগে সাথে ম্যাচিং করে চুড়ি। শাড়ি ছাড়াও নতুন 3টি ড্রেস, 2 জোড়া জুতো, হেয়ার ব্যান্ড, পাঞ্চ ক্লিপ এসব কিনে দিয়েছিল। শালুক ঠিক করেছে সব পরবে ধ্রুবর সামনে। ধ্রুবকে দিল চুড়ি পরিয়ে দেওয়ার জন্য। একটা একটা করে যত্ন করে ধ্রুব শালুককে চুড়ি পরিয়ে দিল। চুড়ি পরানোর দায়িত্ব ধ্রুব ভীষণ মনোযোগ দিয়ে করে, যেন একটি এদিক ওদিক হলেই মহাবিপদ ঘটে যাবে। শালুক বলল, আমরা কখন যাব? ধ্রুব জিজ্ঞেস করলো, কোথায়? ঢাকায়? শালুক হেসে বলল, না, মেজো চাচির সাথে দেখা করতে। ওনাকে দেখার অনেক শখ আমার। ধ্রুব 2 চোখ টলমল করতে লাগলো। তার কি কম ইচ্ছে মায়ের সাথে দেখা করার? মায়ের চেহারাটা কেমন যেন এখন স্পষ্ট লাগছে। মা কি এখন আগের মতো আছে? সেই লম্বা ঘন চুল কি আছে? এখনও কি আগের মতো গান গায় মা? কতগুলো বছর হয়ে গেছে ধ্রুব কাউকে মন ভরে মা বলে ডাকতে পারিনি। শালুক ধ্রুবর মুখোমুখি বসলো। আমি জানি আপনি ভীষণ কষ্ট পাচ্ছেন, কিন্তু একবার ভেবে দেখেন, আজ যদি চাচির কিছু হয়ে যায়, আপনি তাকে শেষবার দেখতে পারেন, সারা জীবন এই আক্ষেপ আপনার মিটবে না। কার মরণ কখন চলে আসে কে বলতে পারে? ওনার যদি কিছু হয়ে যায়, ওনারও তো কষ্ট থেকে যাবে, শেষবারের মতো ছেলের মুখখানা দেখতে পারনি বলে। ধ্রুব শালুককে জড়িয়ে ধরে বলল, আমার সাথে কেমন এমন হলো শালুক? আমি কি অপরাধ করেছি? বাবা মা থেকেও আমার অনাথের মতো বড় হতে হয়েছে। পরিবারের সবাইকে নিয়ে একসাথে থাকার স্বপ্ন তো আমারও ছিল। তবে আমি কেন আমার মতো বড় পরিবার থাকার পরেও বড় হলাম একা? কেন আমার দুঃসময় কাউকে পাইনি আমি? ভীষণ জ্বরের সময় একটা দরদি হাতের স্পর্শ তো পেতে চেয়েছি, কেন পাইনি আমি? আমার বুকের ভেতর যদি কাউকে দেখাতে পারতাম, তবে দেখতে পেত এই বুকে কেমন পোড়া ক্ষত বিক্ষত হয়ে আছে। শালুক ভেজা চোখে তাকিয়ে বলল, আমি আমার ভালোবাসা দিয়ে আপনার মনের সব ব্যথা দূর করে দেব। আপনি এভাবে ভেঙে পড়বেন না প্লিজ। আমরা আমাদের ভবিষ্যৎ খুব সুন্দর করে গড়ে তুলব। মতির মা দরজায় নক করে বলল, নাস্তা খাইতে আসেন তাড়াতাড়ি, সবাই পয়সা রইছে। চোখ মুছে শালুক উঠে দাঁড়ালো। ধ্রুব পেছন থেকে জড়িয়ে ধরে বলল, তুই কখনো আমার জীবন থেকে হারিয়ে যাস না শালুক, তবে আমার এই জীবনে বেঁচে থাকার শেষ অবলম্বনও হারিয়ে যাওয়ালো। শালুক ফিস ফিস করে বলল, পাগল নাকি? 4টা বাচ্চার আম্মু হওয়ার যে স্বপ্ন দেখেছি, তা পূর্ণ না করে কোথাও যাচ্ছি না আমি। ধ্রুব চোখ বড় করে তাকিয়ে রইল। শালুক আর দাঁড়ালো না। ছুটে যেতে তার মনে হলো আসলেই শালুক ফুলের লাজ নাই। নয়তো কীভাবে সে 4টা বাচ্চার কথা বলতে পারলো এরকম অনায়াসে? খাবার টেবিলে আজকে সবাই একসাথে বসেছে। ধ্রুবরা বাবা ছেলে পাশাপাশি বসেছে। আদিবা বেগমের বুকের পেতন কেমন কেমন করে কেঁপে উঠল হঠাৎ করেই। আদনান না জানি কেমন আছে। এই পর্যন্ত 4বার কল দিয়েছে আদনান, তাও 2-3 মিনিট কথা বলতো। আজ ছেলেটা থাকলে সেও বসতো তার বাবার পাশে। সন্তান যতই খারাপ হোক, যতই অন্যায় করুক, মায়ের বহুদিন সে খুব পুষে রাখতে পারে না, কিন্তু পারছেন না। এই যে এখন হুট করে মনে পড়ে গেল ছেলের কথা। নিজেকে নিজে জিজ্ঞেস করলো, কেন ছেলেটা এত অপরাধ করেছে? আর অপরাধের শাস্তি তো কেউ দেয়নি, কী দরকার ছিল এসব করার? হাসনা বেগম গরুর মাংস মেরিনেট করতে করতে বলেন, ভাবি খাসির মাংসটা ভিজিয়ে ফেলুন, মতির মাকে বলুন বেশি করে পেঁয়াজ কাটতে। আদিবা বেগম কিছুই বুঝতে পারলেন না। হাসনা বেগম তাড়া দিয়ে বললেন, ভাবি দুপুরে জামাই এসে খাবে, কিন্তু এখনও চিংড়ি ভাজা হয়নি। হুঁশ এলো আদিবা বেগমের। আজকে আপিপা আসবে। দাদির অসুস্থতার কথা শোনার পর মেয়েটা অস্থির হয়ে গেছে। পরমুহূর্তে মনে পড়লো আজকে জহিরও আসবে।
সবাই থাকবে আজকে বাসায়, শুধু আদনান থাকবে না। নাস্তা খাওয়া শেষ করে ধ্রুব বলল, আমি আর শালুক যাচ্ছি। কোথায় যাচ্ছে কেউ জিজ্ঞেস করলো না। সবার মনের ভেতর ভয় কাজ করছে, কে জানে মা ছেলের মিলন দৃশ্য কেমন হবে। বাজারে গিয়ে ধ্রুব অনেক কিছু নিল মায়ের জন্য, ফলমূল, মিষ্টি, বিস্কিট, চানাচুর, অনেক কিছু। একটা সিএনজি ভর্তি করে ফেললো। শালুকের ভিতর ভিতর টিপটিপ করছে অজানা আতঙ্কে। দীপালিতে বাড়ির সামনে এসে সিএনজি থামলো। গেটের দারোয়ান এগিয়ে এসে জিজ্ঞেস করলো, কাকে চাই? ধ্রুব বলল, আমি ধ্রুব। সাথে সাথে লোকটা ব্যস্ত হয়ে গেট খুলে দিল। ডাক দিয়ে বলল, কর্তাবাবু, দেখা যান কে আসছে বাড়িতে। সাদা ধুতি পরা একজন বৃদ্ধ লোক এগিয়ে এসে বলল, তোমরা কারা? ধ্রুব বলল, আমার স্ত্রী শালু, আর আমি ধ্রুব। লোকটাও অবাক হয়ে তাকিয়ে রইল। 2 পা এগিয়ে এসে আবারও থেমে গেল। তার 2 চোখ টলমল করছে। নাতিকে জড়িয়ে ধরতে চেয়েও আর ধরলেন না। নাতি কিছু মনে করে যদি এই ভয়ে কাঁপা কাঁপা গলায় বলল, আসো, আমার সাথে আসো। দোতলার সবচেয়ে শেষের রুমের সাথে দাঁড়িয়ে বললেন, যাও ভেতরে যাও, আমি নিচে আছি। লোকটা চলে গেল। ধ্রুব খানিকক্ষণ দাঁড়িয়ে রইল বাইরে। তারপর দরজা ঠেলে ভেতরে প্রবেশ করলো। বিছানার সাথে লেগে থাকা মানুষটাকে দেখে মুহূর্তে ধ্রুবর মাথা ঘুরতে লাগলো। এ যেন কোনো মানুষ নয়, শুকনো পাটকাঠি, কঙ্কালের মতো হয়ে গেছেন। সারা দেহ আর 1 ছটাক মাংস হবে না। থাকার মধ্যে আছে শুধু জল জল 2 চোখ আর লম্বা জ্বর ধরা চুল। ধ্রুবর দিকে তাকে নিজে নিজে বললেন, ধ্রুব এসেছিস? ধ্রুবর গলা ধরে এলো, কথা বলতে পারল না। হাত ছেড়ে দিয়ে কাছে ডাকলেন দীপালি ধ্রুবকে। ধ্রুব এগিয়ে যেতেই পাশে বসলেন। ধ্রুব হাতখানা শক্ত করে ধরে বললেন, আমার বাপ ধন, আমার মানিক তুই, আমার 7 রাজার ধন। আমাকে মাফ করে দিস বাবা, তোর সুন্দর জীবন আমি নষ্ট করে দিয়েছি। বেঁচে থেকেও তোকে মায়ের আদর দিতে পারিনি। ধ্রুব জিজ্ঞেস করলো, আপনার এই অবস্থা কেন? ডাক্তার দেখিয়েছেন আপনি? দীপালি হেসে বলল, এই যে আমার সব রোগের ওষুধ, আমার ডাক্তার আজ আমার সামনে বসে আছে। এখন আমি একেবারে সেরে যাব বাবা। তোর মুখখানা দেখার জন্য আমি অস্থির হয়েছিলাম। এবার আর কোনো যন্ত্র থাকবে না আমার দেহে। ওই কে দাঁড়িয়ে আছে? ধ্রুব বলল, আমার স্ত্রী শালুক। দীপালি কাছে ডেকে বলল, কোন শালুক বাবা? আমাদের শালুক? আমার সেই ছোট্ট রসগোল্লার মতো সেই শালুক? ধ্রুব হেসে বলল, হ্যাঁ, সেই শালুক। দীপালি শালুকের মাথায় হাত ধরে বলল, মা গো, কেমন আছো তুমি? আমি তোমার শাশুড়ি হতাম, এখন আমি তোমার কেউ না মা। আমাকে তুমি চিনবে না, আমি চিনি তোমাকে। তোমার তুলতুলে নরম শরীরটা আমার এখনও মনে আছে। তোমাকে আমি আর বলতাম মোমের পুতুল, তুমি আমার। এখনও তুমি তেমনই আছো। শালুক কিছু বলতে পারলো না। তার কান্না পাচ্ছে ভীষণ ওনাকে এই অবস্থায় দেখে। ধ্রুব বলল, আপনার বাচ্চারা কোথায়? দীপালি অবাক হয়ে তাকিয়ে বলল, আমার তো একটাই বাচ্চা বাবা, সেটা তুই। ধ্রুব লজ্জা পেয়ে বলল, আমি শুনেছি আপনার বাবা মা আপনাকে আবার বিয়ে দিয়েছিল। দীপালি করুণ হেসে বলল, না তো, এরকম কিছুই হয়নি। তোমাদের বাড়ি থেকে আসার পরপরই আমাকে গৃহবন্দী করে ফেলে। তারপর আমি অসুস্থ হয়ে যাই। আজও সেই অসুস্থতা বয়ে বেড়াচ্ছি। আমি তো একজনকে ভালোবাসি বাবা, তাকে ছেড়ে এসেছি বলে কি অন্য কারো হয়ে যাব নাকি? আমার ভালোবাসা তেমন ছিল না। ধ্রুব কেঁদে দিয়ে বলল, কেন এরকম হলো বলেন আপনি? আপনিও কষ্ট পেয়েছেন এখান থেকে, আমিও কষ্ট পেয়েছি আপনাদের ভালোবাসা হারিয়ে। আমার বাবা তো উন্মাদের মতো হয়ে গেছিল। দীপালি হেসে বলল, দোষ আমাদের ছিল না বাবা। ভালোবাসাটা না, দুজন নিজেদের ধর্মকে অসম্মান করেছি। হিন্দু হয়ে মুসলিম ছেলেকে বিয়ে করেছি, সেও মুসলমানি হয়ে হিন্দু মেয়েকে বইয়ের স্বীকৃতি দিয়েছে। উপরওয়ালা কি এমনি এমনি ছেড়ে দেবে নাকি? তোমার ধর্মে যেমন এই বিয়ের অনুমতি নেই, আমার ধর্মেও নেই। তবুও আমরা হিতাহিত জ্ঞান হারিয়ে করে ফেলেছি। দুজনের মধ্যে এ কথা ছিল, কেউ কারো ধর্ম অসম্মান করবো না, নিজ নিজ ধর্ম পালন করব। বলো বাবা, এই অনার্সের শাস্তি কি সৃষ্টিকর্তা দিবেন না আমাকে? বিশেষ করে আমি নিজেই চাপ দিয়েছি তোমার বাবাকে। এখানে কারো কোনো দোষ নেই বাবা, আমাদের ভাগ্যে এই ছিল। ধ্রুব কেঁদে বলল, আমার যে জীবনটা এলোমেলো হয়ে গেল তাতে? দীপালি হেসে বলল, সেটাই তো আমার আর তোমার বাবার জন্য সবচেয়ে বড় শাস্তি সৃষ্টিকর্তার তরফ থেকে। অনেকক্ষণ সবাই চুপ করেছিল, কারো কোনো কথা নেই। দীপালি ধ্রুব হাত চেপে ধরে শুয়ে চোখ বন্ধ করে রইল। তারপর অনেক সময় কেটে যাওয়ার পর বলল, এবার তোমরা যাও বাবা, আমার মন ভরে দেখে নিয়েছি তোমাকে। ধ্রুব চুপ করে থেকে বলল, আমি আপনাকে অনেক ভালোবাসি মা। আমি আপনাকে আর বাবাকে ভীষণ ভালোবাসি। একটাবার যদি আমি আপনার দুজনকে একই সাথে কাছে পেতাম মা, দুজনকে একই সাথে দেখতে পারতাম, তবে আমার সব কষ্ট চলে যেত। দীপালি চোখ মুছে বলল, যাও ধ্রুব, চলে যাও তুমি। আমার নাচ আসার সময় হয়েছে এখন। ধ্রুব শালুককে নিয়ে বের হয়ে গেল। একটু এগিয়ে শালুক থামকে দাঁড়ালো। তারপর বলল, আমরা ওনাকে ঢাকায় নিয়ে যাব, ওখানে ওনার ডাক্তার দেখাবো। উনি সুস্থ হয়ে যাবেন চিকিৎসা করালে। টাকা পয়সার জন্য আপনি ভাববেন না। বাড়ি থেকে যেসব গয়না পেয়েছি তাতে প্রচুর টাকা পাওয়া যাবে বিক্রি করে। আপনার কাছে রিকোয়েস্ট রইল, প্লিজ আমাকে না বলবেন না। এতদিন পরে আপনি আপনার মাকে ফিরে পেয়েছেন, আমি তাকে এভাবে থাকতে দেখতে পারবো না। আপনি ছাড়া আর কেউ নেই এখন। ধ্রুব বলল, তাই হবে শালুক। ধ্রুব নানা নিচে বসে রইলেন সিঁড়ির পাশে। ধ্রুব এসে তাকে বলল, আমি মাকে ঢাকায় নিয়ে যেতে চাই ওনার চিকিৎসা করানোর জন্য। তিনি বললেন, তোমার মা, তোমার অধিকার আছে, নিয়ে যাও। আমার মেয়েটা বেঁচে থাকুক তবুও।
ধ্রুব চলে এলো শালুককে নিয়ে। রিকশায় বসে শালুককে বলল, ঢাকায় গিয়ে আগে বাসা চেঞ্জ করতে হবে শালুক, তারপর মাকে নিয়ে যাব। শালুকের ভীষণ ভালো লাগলো, এত বছর পর মা বলে ডাকতে পেরেছে ধ্রুব, এটাই তার সবচেয়ে খুশির কারণ। বাসায় গিয়ে দেখলো সবাই বসে আছে ধ্রুবদের জন্য। ধ্রুব সব কিছু বলল সবাইকে। বাবার হাত ধরে বলল, আপনি চিন্তা করবেন না বাবা, আমি আছি আমার মাকে দেখার জন্য। আপনি আমার এক মায়ের জন্য চিন্তা করতে গিয়েও অন্য মাকে কষ্ট দিবেন না বাবা। ফরিদার দিকে তাকিয়ে বলল, উনিও তো আমার মা, ওনাকে আর কখনো কষ্ট দিবেন না বাবা। এক মাকে হারাতে হারাতে পেয়েছি, আপনার অবহেলার জন্য ওনাকে যেন হারাতে না হয়। আমি তো নিজেকে সামলাতে পেরেছি, আমার ভাই বোন এখনও ছোট, ওরা ওনার কষ্ট সহ্য করতে পারবেন না বাবা। ফরিদা কেঁদে ফেলল। আভিপাড়া এসেছে কিছুক্ষণ আগে। হাত মুখ ধুয়ে নিচে নেমে আসতে দেখলো সবাই বসে আছে, জয়ীরও আসছে সাথে। আভিপাই এক নজর তাকিয়ে চোখ সরিয়ে নিল। মিথ্যা মায়া বাড়িয়ে লাভ হবে কি? বহুদিন পর আজ আবারও সবাই একই সাথে খেতে বসলো। আনন্দ বেদনা সবার বুকের মধ্যে রয়েছে, তবুও সবাই খুশি আছে একত্রিত হতে পেরে।